ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আজ শোনাব দীপঙ্কর বিশ্বাসের লেখা একটি মজার গল্প। আজ যে গল্পটি আপনাদের সামনে পাঠ করে শোনাব, গল্পটির নাম কামিয়ে কামান উদ্যোগ। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে একটা লাইক করে দেবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প পাঠ। আমাদের পাড়ায় একটা নতুন সেলুন খুলেছে। দেখার মতন সেলুন, খুব সাজানো গোছানো, দেওয়াল জোড়া আয়না, তার সামনে এক সারি চেয়ার, ডেন্টিস্টদের চেয়ারের মতন সব চেয়ার। চেয়ারের কাছে চিরুনি কাঁচি নিয়ে ক্যাঁচ কোঁচ করে কসরত দেখায় নাপিতেরা, আর চেয়ারের লোকগুলো কেমন অসহায় অসহায় মুখ করে তাকিয়ে থাকে। পাশে একটা লম্বা বেঞ্চি, অপেক্ষা করার জন্য। সেখানে বসে লোকে চুল কাটার হরেক কসরত দেখে আর নাপিতদের সঙ্গে বকবক করে, যতক্ষণ না নিজের দান আসে। ডেন্টিস্ট মার্কা চেয়ারগুলো প্রথমে দেখলে অবাক লাগে, কিন্তু একটু ভাবলেই বোঝা যায় চেয়ারগুলো খাড়া করা যায়, হেলানো যায়, শোয়ানোও যায়। দাঁত তোলা আর চুল কাটার অনেক মিল আছে। প্রথমটায় জানা থাকে না ব্যাপারটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, আদৌ দাঁড়াবে নাকি শুয়ে পড়বে। তাই বোধহয় অমন চেয়ার। পাড়ার চেনা সেলুনগুলো আমার দাড়ি কামাতে তেমন রাজি হয় না। আমি টুক করে নতুন সেলুনে ঢুকে বেঞ্চিটাতে বসে পড়লাম। পাশের লোকটাকে শুধোলাম, আমায় দাড়ি কামানোর জন্য কতক্ষণ অপেক্ষা করতে হবে দাদা? লোকটা অকারণে খ্যাঁক করে উঠল, আমাকে দেখলে কি নাপিত মনে হয়? আমারও মেজাজ বিগড়ে গেল। আপনাকে দেখলে হনুমানের কথা মনে হয়। বলতে গিয়েই খেয়াল করলাম লোকটার বিশাল চেহারাখানা। হনুমানের হুটা মুখে এসে গিয়েছিল, বাকিটা চট করে বদলে হুমায়ুন বলে দিলাম। লোকটা বোধহয় যাত্রা থিয়েটার করে। খুশি হয়ে গোফে তা দিয়ে বলল, ওই পরামানিকদের কাউকে জিজ্ঞেস করো না। পরামানিক কথাটার মানে আমি জানতাম না। লোকটা আমার মুখ দেখে নিজের থেকেই বলল, আরে নাপিতের অনেক নাম। পরামানিক, নাপিত, নরসুন্দর, ক্ষৌরকার। আবার কচ মানে তো চুল, চুলের শত্রু বলে অনেকে কচ যুক্ত অরি সন্ধি করে কচারিও বলে, বুঝলে? আমি বোঝার চেষ্টা করলাম। বেঞ্চিতে বসে দেখতে বেশ লাগছিল। একজন নাপিত তার সামনে বসা লোকটার মাথায় হরেক রকমের চাঁটি আর গাঁটটা মারছিল, আর লোকটা ক্রমাগত ঝিমোচ্ছিল। আমি হুমায়ুনকে বললাম, কি ঘুমকাতুরে দেখেছেন, অত চাঁটি খেয়েও উঠছে না। হুমায়ুন বলল, তুমি দেখছি কিচ্ছু জানো না। ওকে বলে মেসেজ। ওতে দারুণ আরাম হয়। লোকটা চাঁটি খেয়ে উঠবে কি? ও তো চাঁটির চোটেই ঘুমিয়ে পড়ছে। সত্যি বলেছে হুমায়ুন। লোকটা একটু পরেই ঝিমুনি ছেড়ে উঠে আড়মোড়া টাড়মোড়া ভেঙে একটু মুচকি হেসে পকেট থেকে নাপিতকে বেশ কটা টাকা দিল। আমি হুমায়ুনকে বললাম, খাসা ব্যাপার তো, মাথায় 4টি চাঁটি মেরে পয়সা রোজগার। অনেক লোক। সবে দাঁড়িয়ে উঠে কত দেরি হবে জিজ্ঞেস করতে যাচ্ছি, এমন সময় চুলে খুব সুন্দর কায়দা করা এক ছোকরা গলা বাড়িয়ে বেশ গদগদ কণ্ঠে বলল, ভালো আছেন স্যার? স্যার শুনতে কার না ভালো লাগে। আমি একবার আয়নায় নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিয়ে গলাটা ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আপনাকে দারুণ দেখাচ্ছে স্যার, বলে ছেলেটা কি একটা ফর্ম আমার দিকে এগিয়ে দিল। আমি একটু তাচ্ছিল্যের সঙ্গে গলাটা ভারী করে জিজ্ঞেস করলাম, এটা আবার কি? ছোকরা একটু হাত কচলে অনুনয় করল, এটা নিখিলবঙ্গ নরসুন্দর সমিতির পৃষ্ঠপোষকতার ফর্ম। আমি ফর্মটা উল্টে পাল্টে দেখলাম, তাতে লেখা নিখিলবঙ্গ নরসুন্দর সমিতির কামিয়ে কামান উদ্যোগ।
আমরা আমাদের বিভিন্ন প্রশিক্ষণ শিবিরে বিনা বেতনে চুল কাটা, দাড়ি ছাঁটা ইত্যাদি শিক্ষা দিয়ে মানুষের বেকারত্ব ঘোচাবো। স্বাক্ষর হলে মানুষ পড়তে পারে, চাকরি পায়। এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা কামিয়ে কামানোর রাস্তাটা চিনিয়ে দেব মানুষকে। মানুষের সব দুর্দশা ঘুচে যাবে। আপনার মতন মানুষ আমাদের পাশে এসে দাঁড়ালে আমাদের অগ্রগতি ও সাফল্য অনিবার্য। আমরা প্রথমে, ছোকরা বলল, কামিয়ে কামান কথাটা কেমন? আমি বললাম, খাসা, কিন্তু চুল কাটার এত শেখার কি আছে? ছোকরার মুখটা এবার দেখার মতন হলো। আকাশ থেকে পড়ে হাসালেন স্যার বলে সে অট্ট হাসিতে ফেটে পড়ল। অত সোজা না, আপনার চুলটা যে হতভাগা কেটেছে সে কিচ্ছু জানে না। আপনার হাতে কাঁচি ধরিয়ে দিয়ে কারুর চুল কাটতে বললে কি করবেন বলুন তো? কেন, এই ঘ্যাচাং করে একটা ফ্যাচাং পাকাবেন তো? আমায় থামিয়ে দেয় ছোকরা। কাঁচি টাচির কত কারবার বারবার রপ্ত করে তবে চুল কাটা শেখা যায়। ঘ্যাচাং শুধু চলে খুব লম্বা চুলের বেলায়। আমি অবাক মুখে তাকালাম। তাই বুঝি? বাঁ হাতে চিরুনি আর ডান হাতে কাঁচি ধরে আমাকে বোঝানোর জন্য ছোকরা চুল ছাঁটার রিহার্সাল শুরু করে দিল। নিজের মনে আওড়ে চলল, চুল কাটার, দাড়ি কাটার ঠিক তবলার মতন বোল আছে, তাক তেরে কেটে তার মতনই কুচ 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 ক্যাচ, কুচকুচে কুচ খ্যাঁচ মুখের সঙ্গে হাতও চলতে থাকে ছোকরার। কখনো ঝুঁকে পড়ে এগিয়ে যায়, কখনো পিছিয়ে যায়। কুচ কুচ খ্যাঁচ খ্যাঁচ, কুচ করে ক্যাঁচ ক্যাঁচ। বাহ, প্রচুর মারপ্যাচ। অবাক হলাম আমি। হ্যাঁ, মাথার পেছনে থাকে বলে বোঝা যায় না, কিন্তু ভারী শক্ত কাজ, অনেক রেওয়াজ করতে হয়। তবে পয়সা আছে এ লাইনে, বিএ এমএ পাশেরাও কামাতে পারবে না আমরা যা কামাই। আহা, কামানোর জন্যই তো অত কুচকাচের কুচকাওয়াজ, অত সাদাসাদি। সে কামানো না, নোট কামানোর কথা বলছি আমি। 3 মাস ট্রেনিং নিয়ে কয়েকটা কাঁচি, চিরুনি, খুর আর দুটো ইট সম্বল করে বিএমএ পাশের সেজো মামারাও পারবে না অত কামাতে। আমি মনে মনে কল্পনা করি আমার সেজো মামা বিএমএ পাস। ঠিক বলেছে ছোকরা, ইটে বসে কামানো তো দূরের কথা, ইটে ভালো করে বসতেই পারবে না, যা ভুঁড়ি। ছোকরা বলে চলে, হ্যাঁ, লোকে ঠাট্টা করে বলে ইটালিয়ান সেলুন। তা বলুক, ইটের পরে ইটের পিঠে চড়তে চড়তে কদিনেই বড় বাড়ি। একটু বাড়াবাড়ি হচ্ছে না? একটুও না, শুধু বড় বাড়ি না, তার সঙ্গে এমন সেলুন, কদিন না যেতেই ফুলতে ফুলতে বেলুন। এ কথা কিন্তু অনেকেই জানে স্যার। বিশ্বাস করবেন না, আমাদের কামিয়ে কামান উদ্যোগে বিভিন্ন বয়সের শিক্ষার্থীর অ্যাপ্লিকেশন পড়েছে প্রায় 350। আপনার মতন মহান মানুষেরা পাশে দাঁড়ালে আমরা দেখিয়ে দেব, প্রচুর ছেলেকে শিখিয়ে পড়িয়ে উপার্জন করিয়ে দেব। উপার্জন কথাটার আমি ঠিক মানে বুঝলাম না। প্রায় অর্জুনের মতন কিছু হবে নির্ঘাত, 2 হাতে কাঁচি চালাবে। আমি মুগ্ধ না হয়ে পারলাম না। বাজে কথা বলেনি ছোকরা, এ এক মহান উদ্যোগ, সকলের সাহায্য করাই উচিত। কত ছেলে অর্জুনের মতন 2 হাতে চুল দাড়ি ছাঁটতে পারবে, আনাড়ির মতন কাঁচা হাতে খুর কাঁচির হাতাহাতিতে হতাহত হবে না। ছোকরা আমার নাম লিখে নিল ফর্মে। সই করার সময় একটু এদিক ওদিক তাকাচ্ছিলাম। ছোকরা বলল, পাড়ার ছেলে হয়ে বেকার ভয় পাচ্ছেন কেন স্যার? ওই যে সামনে 3 জন চুল কাটছেন, ওরা সকলেই পৃষ্ঠপোষক হয়েছেন। ওই ভয় পাচ্ছেন কথাটা আমি সহ্য করতে পারি না। আমি ছোকরার দিকে একটা তাচ্ছিল্যের হাসি ছুঁড়ে দিয়ে ফর্মটায় সই করে দিলাম। তাকিয়ে দেখি হুমায়ুন আমাদের কড়া নজরে লক্ষ্য করছে। ছোকরা বলে চলল, আরো কত রকমের শিক্ষা আছে এ লাইনে। আমাদের খুব বকবক করতে শিখতে হয়, যাতে কাস্টমার ঘুমিয়ে না পড়ে। টেকো লোকদের একটু বসিয়ে রেখে ভূতের বা ডিটেকটিভের গল্প পড়াতে হয়, যাতে সব চুল খাড়া হয়ে ওঠে। তাতে চুল কাটার অনেক সুবিধে, খুঁজে খুঁজে কাটতে হয় না।
তারপর এই ফার্স্ট এডের অনেক কিছু শিখতে হয় আমাদের। দাড়ি কামাতে কামাতে নাক বা কান কামিয়ে ফেললে, মানে কমিয়ে ফেললেও বলতে পারেন, কি করা উচিত। আমি আতঙ্কিত হয়ে উঠি। সে কি, দাড়ি কামাতে কামাতে নাক কানও নামাতে পারো নাকি? ছোকরা বলে, আপনি আবার ভয় পাচ্ছেন দেখছি। দাড়ি কামাতে গিয়ে যাতে নাক কামিয়ে না দেয়, তাই তো আমাদের শিক্ষা শিবির। ওসব অশিক্ষার ফল। পরশুদিনই তো বর্ধমানে এক বেটা খরিদ্দারের এক পাশের কান আর নাক চেঁচে সাফ করে দিয়েছে। ভালো ট্রেনিং ছিল না বলেই না। খুব ভালো হলো আপনি আমাদের পৃষ্ঠপোষক হলেন। কাল রবিবার সকাল ৮টার সময় এখানেই জরুরি মিটিং। নিশ্চয়ই আসবেন কিন্তু স্যার। ভয়ের কিচ্ছু নেই। আপনি যদি ভুলে যান তো আমি ডেকে আনবো। আমি আপনার বাড়ি ভালো করেই চিনি। ওই তো দেখা যাচ্ছে হলুদ রঙের। আমি কিচ্ছু না বলে হুমায়ুনের পাশে গিয়ে বসলাম। হুমায়ুন এতক্ষণ সমস্ত কিছু দেখছিল। সে আমাকে একটু চুপিসারেই বলল, নিজের সর্বনাশটা করলে তো। আমাকে ওই ছোকরা হতভাগাটা মিনমিনে গলায় ওসব বলতে এসেছিল, আমি ভাগিয়ে দিয়েছি। তুমি কাল বুঝবে। আমি খুব ঘাবড়ে গেলাম। কি বুঝবো হুমায়ুনদা? পৃষ্ঠপোষকতার মজা বুঝবে। মানে? তোমার পৃষ্ঠ তোষকে শোবে কম করে 6 মাস। আরে বাবা, সামনের 3জন পৃষ্ঠপোষক যারা চুল ছাঁটতে এসেছিল, তাদের সকলকে ন্যাড়া হতে হচ্ছে, সেটা দেখতে পাচ্ছ? আমি সামনের চেয়ারে বসা 3জনের দিকে তাকালাম। সত্যি ওরা 3জন হাফ ন্যাড়া হয়ে বসে আছে, আর নাপিতেরা গল্প করছে নিজেদের মনে। আমার আত্মারাম রাম নাম করে উঠল। হুমায়ুন বলে চলল, কিছু বুঝলে? খুব ভয় করছে। করারই কথা। ওই 3টে পৃষ্ঠপোষককে তোমার মতন বোকা পেয়ে 3টে আনাড়ি শিক্ষানবিশের হাতে গুঁজে দিয়ে নাপিত বাবুরা মজা মারছেন। আমি আগাগোড়া সব দেখেছি। শুরুতেই কাটার নামে চুল এমন বিশ্রীভাবে জায়গায় জায়গায় কপচে দিয়েছে যে পৃষ্ঠপোষকদের ন্যাড়া হওয়া ছাড়া গতি নেই। তাও তো এখনো কারণ নাক কান কামিয়ে দেয়নি। 2-4টে শুনলাম। মনে হচ্ছে অল্প স্বল্প কেটেছে। এখন মাথার অর্ধেক কামিয়ে বাবুরা ইয়ার্কি দিচ্ছেন। সারাদিন দেরি করলেও আধ কামানো মাথা নিয়ে পৃষ্ঠপোষকদের পালানোর উপায় নেই। আমরা কজন সেই কখন থেকে চুল কাটবো বলে বসে আছি, তা হতভাগাদের হুঁশও নেই। আর ওরা পৃষ্ঠপোষক বলে সই করে দিয়েছে, অতএব নাক কান কামিয়ে দিলেও কিচ্ছু বলার নেই। হুমায়ুনের কথায় আমার ভীষণ ভয় করতে লাগলো। মাথার ভেতরটায় কেমন পাক দিল। সইটা না করলেই ভালো হতো। আমি উঠে গিয়ে একজনকে জিজ্ঞেস করলাম, দাড়ি কামানোর জন্য আমাকে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? সে আমার দিকে ভালো করে তাকিয়ে আমার গালে একটু হাত দিয়ে বলল, তা বছর 2 তো বটেই। আমার রাগ ধরে গেল। আমি আয়নায় পরিষ্কার দেখতে পাই আমার দাড়ি গজিয়েছে, কিন্তু সব সেলুনগুলো আমাকে এই একই কথা বলে। এই নতুন সেলুনটাতে পরখ করতে না এলেই হতো। আমি ফিরতে যাচ্ছিলাম, সেই বিশ্রী ঘ্যানঘ্যানে ছোকরাটা এসে আমায় মনে করিয়ে দিল, কাল সকালে কিন্তু আপনাকে ডেকে আনবো স্যার, জরুরি মিটিং আছে। হুমায়ুনের পাশ দিয়ে বেরিয়ে আসছি, এমন সময় একটা দমকা হাঁচির আওয়াজ শুনলাম। তারপরেই বাবা গো বলে এক পেল্লায় আর্তনাদ। আমি, হুমায়ুন আর অন্য যারা ছিল একটু এগিয়ে দেখলাম, তৃতীয় চেয়ারে আধ কামানো পৃষ্ঠপোষকের মাথায় রক্তের ধারা। মুহূর্তে সকলের আতঙ্কিত চুল খাঁড়া হয়ে উঠল। চুল কাটা চুলোই দিয়ে যে যার মতন সরে পড়তে লাগলো। আমি ভীষণ ভড়কে গিয়ে দরজার দিকে এগোতে এগোতে দেখলাম হুমায়ুন টুমায়ুন সব হাওয়া। কিন্তু সেই ছোকরা এমনই নির্লজ্জ যে কাছে এসে আমাকে আবার বলল, ও কিচ্ছু না, অমন হয়। কাল কিন্তু সকালে আপনাকে ডেকে আনবো প্রাণগোপাল বাবু, ভয় পাবেন না। এই শেষ ভয় পাবেন নাটাতে যে কি ভয় পেলাম কি বলবো। আমার চোখের ওপর ভেসে উঠল কাল সকালের দৃশ্য। আমার নাক নেই, সারা মুখে রক্তারক্তি। আমার মাথায় কেমন একটা চক্কর দিল, গা বমি করল।
আমি ঘোষেদের রোয়াকে ধপ করে বসে পড়লাম। একটু ভেবে বুঝলুম এই বিপদে আমার গণেশের কাছে যাওয়া ছাড়া গতি নেই। গণেশ আমার প্রাণের বন্ধু, গানেরও বন্ধু, কাজের বন্ধু, অকাজের বন্ধু। ক্লাসে কম নম্বর পেলে কি হয়, গণেশের প্রচণ্ড বুদ্ধি, তার ওপর ক্যারাটে জানে। আমি নাকে মুখে কোনো রকমে দুটো গুঁজে গণেশের বাড়ি ছুটলাম। গণেশ ওদের বাড়ির রোয়াকে বসে খুব মন দিয়ে একটা নেংটি ইঁদুরকে কি সব খাওয়াচ্ছিল। বিরক্ত মুখে তাকালো আমার দিকে। আমি জানতাম শান্তিতে মন দিয়ে কোনো কাজ করা সম্ভব নয় তোদের জ্বালায়। তোর আর ইঁদুর নিয়ে খেলার বয়স নেই গণেশ। তোকে বলেছে বড় বড় বৈজ্ঞানিক যারা নোবেল প্রাইজ পায় তারা মারা যাবার আগের দিন পর্যন্ত ইঁদুর নিয়ে কাজ করে। আমি দেখছিলাম কতটা দোক্তা খেলে ইঁদুরটার নেশা হয়। তুই সব গুবলেট করে দিলি, এখন আর হবে না। বলে গণেশ নেংটি ইঁদুরটাকে একটা ঠোঙায় মুড়ে বুক পকেটে চালান করে দিল। আমার সব কথা খুব মন দিয়ে শুনে গণেশ বলল, খুব জটিল পরিস্থিতি বলছিস, কিন্তু তোর যা চুলের ছিঁড়ি তাতে দেশের স্বার্থে একটু কাটতে দিলে তোকে এর চেয়ে খুব একটা কিছু খারাপ দেখাবে না। আমার একটু অভিমানী হলো, সেটাকে চেপে গিয়ে বললাম, তারপর যদি রক্তারক্তি হয়, যদি নাক কান কামিয়ে দেয় তখন? ওটা কোনো ব্যাপারই না, আজকাল হার্ট কিডনি সব অন্য লোকের লাগিয়ে দিচ্ছে, অন্যের নাক কান লাগিয়ে দেওয়াটা কোনো ব্যাপারই না। তুই ভয় পাচ্ছিস তাই বল। আমি চারদিকে তাকিয়ে দেখলাম কেউ নেই। গণেশ আমার প্রাণের বন্ধু, আমাকে আমার চেয়ে ভালো চেনে। কথাটা বলেই ফেললাম। ভীষণ ভয় করছে গণেশ, কেন যে মরতে পৃষ্ঠপোষকতার সইটা করতে গেলাম। কাল সকালে ওরা আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাবে একরকম বলি দিতে, তখন তো প্রেস্টিজের খাতিরে ভয়ের কথা বলতে পারবো না, পালিয়েও যেতে পারবো না, যেতেই হবে ওদের সঙ্গে। মাথাটা ন্যাড়া হয় হোক, কিন্তু নাক কান নিয়ে ফেরা যাবে বলে মনে হয় না। ভীষণ কষ্টের ব্যাপার গণেশ, তুই একটু ভাব কি করে এই বিশ্রী পৃষ্ঠপোষকতার হাত থেকে রেহাই পাওয়া যায়। গণেশ একটু ভেবে বলল, নাক না থাকলে বা অন্যের নাক লাগালে তোর আইডেন্টিটি মানে পরিচয় নিয়েও কিন্তু সমস্যা দেখা দেবে। তুই তখন কে? যার নাক সে, না আমাদের পানু? কোনটা? যার নাক সে যদি তোর সম্পত্তিতে বা পরীক্ষায় পাশের সার্টিফিকেটে ভাগ বসাতে চায়? আমি আর গণেশ অনেক ভাবলাম, অনেক রকম যুক্তিও করলাম, কিন্তু কোনো ফন্দি ঠিক পছন্দ হলো না। গণেশের খেলার মাঠে যাওয়া হলো না, আমার কোচিংয়ে পড়তে যাওয়া হলো না। আমি আতঙ্কিত হয়ে ভেবে চললাম, আর গণেশ থেকে থেকে উদ্ভট সব পরিকল্পনা হাজির করতে লাগলো। সন্ধে গড়িয়ে যখন রাত্রির হতে চলেছে, তখন গণেশ হঠাৎ ইয়াং ফু বলে লাফিয়ে উঠে আমায় জড়িয়ে ধরল। আমি বললাম, কি হলো গণেশ, পেট কামড়ালো? গণেশ ধমকে উঠল, ইডিয়েটের মতন কথা বলিস না, দারুণ একটা আইডিয়া এসে গেছে। কি? তুই কাল সকালে কেউ কিছু জানার আগেই ন্যাড়া হয়ে যা। যা, বাজে বকিস না। আমি বাজে বকছি না, আগে ভাগে ন্যাড়া হয়ে গেলে তোর আর ভয় থাকবে না। তোর ওপর তো নাপিতদের লোভ নেই, ওদের লোভ তো চুলের ওপর। আগে থেকে চুল কামিয়ে রাখলে বাছা ধনেরা তোর ওপর হাত মক্স করার চালই পাবে না। নাক কামানো তো দূরের কথা। আমি পড়লাম দ্বন্দ্বে, একটু ভেবে দেখলাম প্ল্যানটা কাজের, কিন্তু চুলের জন্য প্রাণটা হু হু করে উঠল। আমি চুল ঠিক করতে করতে গণেশকে বললাম, গণেশ, চুল ছাড়া বাঁচবো না রে। গণেশ বলল, তাহলে নাক কান ছাড়া বাঁচার চেষ্টা কর। আরে বাবা, চুল তো কদিন বাদেই ফের গজাবে, কিন্তু নাক কান একবার গেলে কি আর গজাবে? ঠিক জানি না, গজায় না না রে। না গজায় না, নাকের জন্য নড়ুন দিতে হয়। তুই নাকের জন্য তো শুধুমাত্র চুল দিচ্ছিস, তাছাড়া চুল না থাকার সুবিধে অনেক। পালোয়ানেরা সুবিধের জন্য সকলে ন্যাড়া হয়ে নেয়। ওরা বলে বেকার ঝঞ্ঝটি, মানে বেকার ঝঞ্ঝাটের ঝুঁটি। তাছাড়া গরমকালে আরামও লাগে খুব, আর চুল আঁচড়ানোর সময়টাও বাঁচবে। বাড়িতে কি বলবো? বাড়িতে বলে দিবি পাশ করার জন্য মানত ছিল তারকেশ্বরের কাছে। তা তো বলা যাবে না, পাস তো। তাহলে ফেল করার জন্য ছিল বলবি।
ও, সেটাও তো বলা যায় না। উফ, যা পছন্দ হয় তাই বলবি বাড়িতে, বলবি দাঁত কনকন করছিল। ওটা কোনো সমস্যাই নয়। এদিকে মাথার ওপর খাঁড়া ঝুলছে আর উনি বাড়ির কথা ভেবে হিমশিম খাচ্ছেন। ঠিক হলো, পরের দিন ভোরে আমি নিউ আর্ট সেলুনে গিয়ে ন্যাড়া হয়ে যাব। গণেশ থাকবে আমার পাশে। ন্যাড়া হওয়া যে কি কষ্ট, কি দুঃখ, কি জ্বালা, তা বেশিরভাগ মানুষই ভাবতে পারবে না। আমি শেষবারের মতন সেলুনের আয়না দেখে আমার চুলগুলো সেট করে নিলাম। আমার অত সুন্দর চুল, যাদের পেছনে আমি দিনে কম করে 1.5 ঘন্টা খরচ করি, তারা চলে যাবে। এই দুঃখে আমার চোখে জল এসে গেল। চেয়ারে বসলাম। এক এক গোছা চুল কামিয়ে দেয় আর আমার মনের মধ্যে সনসন করে একরাশ ঠান্ডা বাতাস বয়ে যায়। মনের ভেতরটা হু হু করে ওঠে। গণেশ আমার পাশে দাঁড়িয়ে নাপিতকে নির্দেশ দিচ্ছিল যাতে এক গাছা চুলও বাকি না থাকে, আর মাঝে মাঝে আমাকে সান্ত্বনা দিচ্ছে। আরে, কটা তো মোটে মাস, নাক কানের বদলে কিছুই না। ন্যাড়া হওয়া শেষ হলে আমি নিজেকে নিজেই চিনতে পারলাম না আয়নায়। মনে হলো অন্য কারো চোখে জল। গণেশ বলল, ব্যাস, আর ভয় নেই, কোনো ভয় নেই। তোকে যা সময় দিয়েছে নরসুন্দর সমিতি, তাতে সভা এতক্ষণ শুরু হয়ে গেছে। নির্ভয় শটান সেঁধিয়ে পড়বি, তোর পেছনে আমি থাকবো। ক্যারাটে ফ্যারাটের যদি প্রয়োজন হয় তো কোনোই পরোয়া নেই। নরসুন্দর সবাই ঢুকে কি বলবো আমি আর গণেশ ঠিক করে নিলাম। নতুন সেলুনটাতে ঢুকে আমার আর গণেশের মনে হলো সভার কাজ শুরু হতে একটু সময় বাকি। রবিবার সকাল। যাবতীয় চেয়ার বেঞ্চি জড়ো করে একটা নিচু টেবিলের চারপাশে গোল করে সাজিয়ে বসার বন্দোবস্ত হয়েছে। বেশ কজন লোক ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। কালকের মাথা নেড়া 3 পৃষ্ঠপোষকও আছেন। হেড নাপিতকে আমি চিনতাম, দাড়ি গোঁফ ছাঁটা রাবণের মতন দেখতে। আমার আর গণেশের দিকে সে সপ্রশ্ন চোখ তুলে তাকালো। কালকের ছোকরা এগিয়ে এলো, কিন্তু আমাকে চিনতে পারল না। গণেশ বলল, এই তো আপনাদের পৃষ্ঠপোষক প্রাণগোপাল বাবু। আমাকে নিরীক্ষণ করে ছোকরা আর রাবণের মুখগুলো বিরাট হাঁ হয়ে গেল, চোখগুলো গোল হয়ে উঠল। ছোকরা বলল, ন্যাড়া হয়ে গেছেন তো, তাই হঠাৎ চিনতে পারিনি। গণেশ বলল, নিখিলবঙ্গ নরসুন্দর সমিতির কামিয়ে কামান উদ্যোগের পৃষ্ঠপোষক হিসেবে সই করেছেন যখন, তখন আনাড়ি শিক্ষানবিশের উপদ্রবে ন্যাড়া হতেই হতো। নাক কান বাঁচাতে সুবিধে মতন আগে ভাগেই ন্যাড়া হয়ে গেছেন। এবার রাবণ ওর বিশাল হাঁটার ভেতর থেকে বলল, কি যা তা বলছেন আমাদের পৃষ্ঠপোষকের নামে? ওরা কত ভালো জানেন? আমার মনের ভেতর এতক্ষণ দুঃখ, রাগ, প্রেস্টিজ, ভয়, সব রকমের ঢেউ তুফান, সাইক্লোন টাইফোন ফুঁসছিল। আমি আর স্থির থাকতে পারলাম না। গর্জে উঠলাম, বাজে বকছি মানে? আপনারা গতকাল ওই 3 জন পৃষ্ঠপোষককে শিক্ষার্থী নাপিতের হাতে ছেড়ে দিয়ে ন্যাড়া হতে বাধ্য করেননি? আর ওই টেকো লোকটা কালকে ওদের একজনের মাথায় খুর চালিয়ে রক্তারক্তি কাণ্ড বাঁধায়নি? তার বাবা গো বলে চিৎকারে সব লোক পালায়নি? আমার ওপর আজ পৃষ্ঠপোষকতার সুযোগ নিয়ে ঠিক ওই রকম করতেন না? জবাব দিন। একদমে এতগুলো প্রশ্ন করে পরিশ্রান্ত ন্যাড়া আমি ধপ করে একটা চেয়ারে বসে পড়লাম। সকলে সকলের মুখের দিকে চাইল, কেউ কোনো জবাব দিল না। ঝাড়া 1 মিনিট আমার প্রশ্ন বানে সকলে স্তব্ধ। তারপর রাবণ এগিয়ে এলো আমার দিকে। মোটেই উত্তেজিত নয়, একটু হেসে বলল, বেকার ন্যাড়া হলেন প্রাণগোপাল বাবু। ওই 3 জন পৃষ্ঠপোষক তো যাত্রা দলের লোক, 3 ভাই, প্রাচীন কুমার, শচীন কুমার আর কোচিন কুমার। আগের পালাটা ছিল কুরুক্ষেত্রে কর্ণ, তাই লম্বা চুল রেখেছিলেন। সামনের পালা নীলাচলে মহাপ্রভু, তাই তো ন্যাড়া হতে এসেছিলেন 3 জনে। আপনি যাকে টেকো বললেন তার নাম ছোট্টুলাল। 10 বছর বয়স থেকে অন্য লোকের চুলের যত্ন নিতে নিতে নিজের সব চুল তুলে ফেলেছে।
ওর হাতে আজ অবধি কারো 1 মিলিমিটারও কাটেনি। ওই দেখুন, ওর হাতে ব্যান্ডেজ। কাল প্রাচীন কুমার হেঁচে ফেলেছিল। প্রাচীন কুমারকে বাঁচাতে গিয়ে ছোট্টুলালের বুড়ো আঙুল কেটে যায়। সেই রক্তই লেগেছিল প্রাচীন কুমারের মাথায়। আর বাবা গো আর্তনাট্রা ছোট্টুলালের। তাতে যদি খদ্দের পালায় তো আমি কি করব বলুন? শিক্ষার্থী নাপিতদের অ্যাপ্লিকেশন সবে জমা পড়েছে, কাউকেই এখনো নেওয়া হয়নি। এখানে যাদের দেখছেন তারা সকলে কম করে 20 বছর কামাচ্ছে। রাবণ অট্ট হাসিতে ফেটে পড়ল। আপনি মাথাটা বেকার কামালেন। বেকার কামালেন আপনি মাথাটা। আমি এতক্ষণ হাঁ করে রাবণের কথা শুনছিলাম। আয়নায় নিজেকে দেখে বুকের ভেতরটা আবার হু হু করে উঠল। সব দোষটাই গণেশের। গণেশকে কষে গালাগাল দেবার জন্যে তার দিকে ফিরলাম। হতভাগাটাও তাকে বলা হলো না। সে ঠিক সময় মতন সটকেছে।